পুঁজিবাজারের টেক অফের কথা যে সম্ভাবনার কথা বলছেন সেটা কি পসিবল হবে কিনা? আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ফর আ টেক অফ। নতুন সরকার আসলে পরে টেক অফের জন্য থাকতে হবে। ইলেকশনের পর যে পুঁজিবাজারটা দাঁড়াবে সেই জায়গা বিনিয়োগকারীদের যেমন প্রত্যাশার একটা বিশাল জায়গা আছে, এক্সপেকটেশন লেভেলটা কোথায় রাখতে পারে যদি তাদের জন্য কোনো পরামর্শ দেন? ভালো একটা শেয়ারে আপনার মনে হয় ভালো শেয়ার, সেখানে বিনিয়োগ যদি করেন তাহলে পরে আপনি লস হবার সম্ভাবনা খুব কম। আপনি একটা ভালো রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, নির্বাচনের আর 7 দিন বাকি। আজকের মতো কর্মদিবস শেষ হয়েছে। আমরা দেখছিলাম যে শেষ কর্মদিবসে একটু নেতিবাচক প্রবণতায় ছিল বাজার, তবে যদি আরও গত 2-3 সপ্তাহের হিসাবটা বলি সেই সময় কিন্তু মার্কেট অনেকটাই বেড়েছে। আমরা যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই কয়দিনে দেখি, এই কয়দিনে প্রায় 370 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে ডিএসসির সূচক। সেই সাথে লেনদেনও কিন্তু দীর্ঘদিন পর গত সপ্তাহে 700 কোটি টাকার উপর উঠেছিল লেনদেন। এর আগের মাসগুলোতে আমরা দেখেছি 500-র নিচেই লেনদেন হয়েছে। এখন নির্বাচনের একটা আবহ তৈরি হয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে অনেক ধরনের প্রত্যাশা রয়েছে, কারোর মধ্যে শঙ্কাও রয়েছে। এই নির্বাচন হলে আসলে পুঁজিবাজারে কী ধরনের পরিবর্তন আসবে বা নির্বাচনের আগে এই কয়টা দিন কীরকম যেতে পারে, সব বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে এসেছেন পুঁজিবাজারের খুবই পরিচিত মুখ আহমেদ রশিদ লালী। লালী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটে। একটু প্রথমেই জানতে চাই, এই যে ইলেকশনের আগে আমরা দেখছি একটা ছোট করে একটা মুভমেন্ট হচ্ছে পুঁজিবাজারে, এটার কারণটা কি? বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশার জায়গাটা কি বেড়েছে কিনা, নাকি ফান্ডামেন্টালি বাজারে বেশ কিছু জায়গায় চেঞ্জ এসেছে? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে দেখেন, সবার একটা ছিল যে একটা যদি ইলেকশনের যত ঘনে আসবে বাজারটা একটু একটু পিক করবে। তার কারণটা হলো যে যারা বাজারের বাইরে যারা বড় বিনিয়োগকারীরা বসেছিলেন কিংবা ইনস্টিটিউশন বলেন, উনারা কিন্তু এখন একটা পজিশন নিচ্ছেন, গত 15-20 দিন ধরে একটা পজিশন নিচ্ছেন এবং এই পজিশনটা ওনাদের সামনে ইলেকশনের এবং পলিটিক্যাল সরকার আসবে, সেই জন্য ওনাদের এই পজিশন নেওয়া। সো কাজে শেয়ার প্রাইসটাও অনেক নেমে গিয়েছিল এবং সেখানে যে বিনিয়োগকারীরা বাইরে ছিল তারাও কিন্তু এখন যুক্ত হয়েছেন এবং তারা একটা পজিশন নিচ্ছেন। লাইক ফর এক্সাম্পল যদি আমি বলি যে 250-300 কোটি টাকার ভলিউম হতো, এখন ভলিউমটা 700 পর্যন্ত উঠেছে। সো কাজেই ফান্ডস কিন্তু আসছে। সো এই জন্য আমরা যেটা আগেও বলেছিলাম যে যত ঘনে আসবে ইলেকশন বাজারটা আস্তে আস্তে করে উঠবে, তার কারণ সবাই পজিশন নেবে। সো ওইটাই হচ্ছে। অ্যান্ড পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ফর্ম হবে তারপর একটা আমূল পরিবর্তন বাজারে আসবে। যে মেজর দুই দল, যেটা আমরা বিএনপি বলি কিংবা জামাত বলি, ওনাদের দুইজনেরই কিন্তু একটা পুঁজিবাজারের দিকে নজর আছে এবং বিএনপি তো ওনাদের কথা বলেই দিয়েছেন যে বাজারে আমরা রিফর্ম করব এবং বাজারে যেটা এখন রেগুলেটরি রিজিম চলছে সেটা রেগুলেটরি রিজিমে আমরা নিয়ে আসব এবং আমরা আমূল পরিবর্তন আনবো পুঁজিবাজারে এবং পুঁজিবাজারকে আমরা ওন করব। সো এইসব কারণে আমরা যেটা যে ভাইবস পাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যে বিএনপি মোটামুটি প্রস্তুত এবং এটা তাদের দলগত সিদ্ধান্ত। সো কাজেই পুঁজিবাজারে একটা আমূল পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করব ইলেকশনের পরে, পলিটিক্যাল সরকার আসার পরে। সো আমি আশা করছি যে ইলেকশনের পরে এখন যারা পজিশন নিচ্ছেন দে আর টেকিং পজিশন ফর 3-4 মান্থস। এটা হইলে পরে বাজারটা একটা টেক অফ পজিশনে যাবে। এই যে আপনি বলছিলেন যে ইলেকশনের পরে একটা ভালো অবস্থা যাওয়ার একটা প্রত্যাশা তৈরি হয়েছে, এর আগে আমরা আরও 3 কর্মদিবস দেখছি। মানে আমরা হয় কি যে মানুষজনের প্রত্যাশাও থাকে, এর পাশাপাশি কিছু যে শঙ্কাও থাকে। এই যে ইলেকশন নিয়ে মানুষজনের শঙ্কা আছে কিনা, শঙ্কা বলতে ইলেকশন হবে বাট একটা পার্টিসিপেটরি ইলেকশন হলে যে সরকারটা গঠিত হবে সেটা হয়তো বা যেভাবে রোল প্লে করতে পারবে অন্য কোনো সরকার পারবে না। সেই ক্ষেত্রে এই যে আগের 3 দিন, মানে আপনার যদি রবি সোম মঙ্গলবার বলি, এই 3 দিনের বাজারকে আপনি কোনো ধরনের মানে শঙ্কা দেখছেন না? এই জায়গায় প্রত্যাশার যে বাতাসটা আছে এটা থাকবে?
না, আমি সংখ্যা দেখছি না, আমি প্রত্যাশার যে বাতাস আছে সেই সুবাতাসটাকেই সামনে দেখছি এবং আমি আশা করছি যে ইলেকশনের আগে যে কয়টা কর্মদিবস, আপনি 3 কর্মদিবসের কথা বলছেন, আমার কাছে মনে হয় যে 3 কর্মদিবসে বাজারটা মোটামুটি ভালো থাকবে। নট অনলি দ্যাট, ইলেকশনের পরে যখন বাজার টেক অফ পর্যায়ে যাবে, অনেক দিন তো বাজার খুব ডিপ্রেসড অবস্থায় ছিল, সো তখন আমি আশা করি যে বাজারটা বিনিয়োগকারীরা কিছু ভালো রেজাল্ট হয়তো পাবেন। আমরা একটা জিনিস যখন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে তখন আমরা একটা ছোট করে একটা জাম্প দেখেছিলাম, কিন্তু সেটা খুব সাস্টেইন করে নাই। এই যে সামনে সরকার আসবে হয়তো আসার পরে একটা জাম্প করলো, সেটা সাস্টেইন করতে আসলে প্রতিবন্ধকতা কোথায়? নতুন সরকারের জন্য চ্যালেঞ্জগুলো কি কি থাকছে যে এই সাস্টেইনেবল গ্রোথ হবে? ওকে, রাইট। দেখেন, আমরা যখন সরকার চেঞ্জ হলো, নতুন সরকার আসলো, তখন আমাদের বাজারটাও কিন্তু একটা ইয়ে করেছিল, একটা ইয়েটা দেখিয়েছিল এবং বাজারে ভালো ভলিউমও হয়েছিল এবং বাজারটা উঠেও ছিল কয়েকদিন। আনফর্চুনেটলি যেটা হলো সেটা হলো যে বাট এইটাকে ধরে রাখার জন্য যে ডেভেলপমেন্ট কাজ করা প্রয়োজন ছিল, সেই ডেভেলপমেন্ট কাজ কিন্তু এসএসসি করতে পারে নাই এবং ওনারা কিন্তু চলে গেছেন অ্যাবসলিউটলি একটা ফাইন রিজিমের দিকে ওনারা চলে গেলেন। তো এই যে ফাইন রিজিমের দিকে যাওয়াতে ব্যাঘাতটা ঘটলো এই কোনো ডেভেলপমেন্ট কাজ না থাকায়। আপনি বিশ্বাস করবেন 4টা ডেভেলপমেন্ট প্রস্তাব এসইসিতে পাঠানো হয়েছে, ডিএসসি পাঠিয়েছে, এর মধ্যে আইপিও আছে, মিউচুয়াল ফান্ড আছে, ইটিএফ আছে, কিন্তু আজ পর্যন্ত এই 1.5 বছর হয়ে গেল এসইসি এটা খুলেও বোধহয় দেখে নাই, কোনো আলোচনাই নাই। সো ডেভেলপমেন্ট কাজ যদি না করেন আপনি, বাজার একটা কন্টিনিউয়াস রিফর্মের মধ্যে থাকে, যদি এগুলো আপনি না করতে পারেন, আপনি দেখেন না আইপিও ইয়ে করেছেন, কয়েকটা টাস্ক ফোর্স যেগুলো দিয়েছিল এগুলো তো ইমপ্লিমেন্টেশন নাই। 3টা রেগুলেশন অলরেডি চলে এসেছে, কোনো ইমপ্লিমেন্টেশন নাই, তো এটার কোনো সুবাতাস নাই। বিকজ একটা যখন আপনি নতুন একটা কিছু করেন সেটাকে আপনাকে ওন করতে হবে এবং সেটা ওন করা মানে হচ্ছে আপনি আইপিও আসছে, আইপিও কোনোটা আপনারা এখন তো আইপিও নাই, ওনাদের হাতেও বোধহয় আইপিও নাই, এসইসির হাতে, কারণ যারা আইপিও নিয়ে আসবে ওনারা এখন একটু স্টপ ওয়াচ এন্ড সি এর মধ্যে আছেন। সো আমার কাছে মনে হয় যে এইটার প্রতিফলন আমরা হয়তো দেখব, বাট পলিটিক্যাল সরকার আসার পরে। আমরা ওই যে আপনি আইপিওর কথা বলছেন, আইপিও নাই, নতুন রেগুলেশনের কথা বলছেন, আমরা যতটুকু মার্কেটের যারা প্লেয়ার তাদের সাথে কথা বলেছি বা মার্কেটে যে মার্চেন্ট ব্যাংকের যেসব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু বলছেন যে এখন যে নতুন আইপিও রুলস হয়েছে তাতে 90 ডেজ বা 180 ডেজের একটা ব্যারিয়ার আছে হিসাব দেওয়ার ক্ষেত্রে, যে হিসাবটা দিবে সেই ক্ষেত্রে বলছে তারা এইবারেরটা তো মিস হয়ে গেছে, হয়তো বা যারা ম্যানুফ্যাকচারিং খাত তাদের আস্তে আস্তে আরও 6 মাস লেগে যাবে। সেই জায়গা থেকে একটু যদি আমি বলি যে নতুন সরকারের কাছে অর্থনীতি যেমন একটা চ্যালেঞ্জ থাকবে, পুঁজিবাজার দীর্ঘদিনের চ্যালেঞ্জ। আমরা দেখেছি গত সরকারের 3টা আমলই সরকার প্রধান থেকে বহুবার বলা হয়েছে যে পুঁজিবাজারকে আমরা দাঁড় করাবো, এটা করব, কিন্তু বাস্তবতায় হয় নাই। এখনও পলিটিক্যাল পার্টিগুলো বলছে তারা স্টেক নেবে। এই জায়গার চ্যালেঞ্জগুলো কোথায়, মানে মূল দাগে যদি আপনি একটু চ্যালেঞ্জগুলো বলেন, কোন চ্যালেঞ্জের কারণে এটা দাঁড় করানো যাচ্ছে না? দেখেন, আইপিওর বিষয়টা আমি মূলত যে জিনিসটা আমি একটু অপোজ করি সেটা হলো যে আইপিওর বিষয়টা 180 ডেজ লাগবে কেন? আইপিও বাজারে হিট করা দরকার উইদিন 45 ডেজ, কেন? সেটাও কেন আমি বলতেছি এই কারণে যে দেখেন, একটা এন্টারপ্রেনার সে কিন্তু 15 দিন, 20 দিন, 1 মাসের ভিতরে ব্যাংক থেকে ইজি মানি পেয়ে যাচ্ছে, অথচ আমাদের এখানে 2 বছরেও আইপিও অ্যাপ্লাই করে সেটা পারমিশন অ্যাপ্রুভাল হয় না। নাও কামিং ব্যাক টু দিস আইপিও রুল যেটা এসছে, সেখানে বলা হচ্ছে যে 180 ডেজ 180 যে হিসাব আর হচ্ছে 180 ডেজের হিসাব করার পর 180 ডেজের হিসাব এবং 180 ডেজের ভিতরে ছাড় পত্র পাবে, মানে অ্যাপ্রুভাল পেয়ে যাবে। সেই জায়গাটাতেই আমার কথা যেটা, সেটা হলো যে আপনি 2টা মাস মানে 60 ডেজ দিচ্ছেন ডিএসসি কে ওনাদের মতামতের জন্য। কেন 60 ডেজ কেন লাগবে ভাই?
15 ডেজের ভিতরে ডিএসসি তাদের অবজারভেশন দিয়ে দিতে পারে। কিভাবে পারে? সেটা হলো যে আপনি একটা প্যানেল অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস করেন 7 মেম্বার। ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে আপনি যে ড্রাফটটা আসবে সেটা পাঠিয়ে দেন। ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা দেন, ওরা সব পরীক্ষা নিরীক্ষা করে ভিতরে বাইরে ফরেন্সিক যা যা আছে সব কিছু করে ওনারা আপনাকে রিপোর্ট দিবে উইদিন 15 ডেজ। এখন যদি এর মধ্যে কোনো থাকে, গাফিলতি থাকে, কিংবা কোনো রং থাকে, ইনফরমেশন থাকে, ওনারা 3-4 দিন পরে ওনাদেরকে ডাকবে, ডেকে বলবে যে ভাই আপনি পেপারস নিয়ে আসেন, দেখান, এখানে আমাদের লাগতেছে। সো 3 দিনের ভিতরে কাজটা হয়ে যায়। 15 দিনের ভিতরে ডিএসসির অবজারভেশন চলে যাবে এসএসসিতে। এসএসসি উইল টেক 15-20 ডেজ মোর। 1 মাসের ভিতরে 45 ডেজ এর মধ্যে সিডিবিএল এ আপনি লটারি করেন, ওদের কাছে সব ডেটা আছে। সিডিবিএল এ টাকা জমা করেন, সাবস্ক্রিপশন মানি। সিডিবিএল ক্যান হ্যান্ডেল দিস উইদিন 45 ডেজ। এর মধ্যে কেন 6 মাস লাগবে কেন? সো এই জিনিসগুলো আমাদের টাইম লাইনটা যদি কমাতে না পারি তাহলে আমরা ভালো পাবো না। কারণ এখানে এন্টারপ্রেনাররা দেখে যে টাইম ফ্যাক্টর কোথায় আমি কম পাচ্ছি টাকা, মানে কম সময়ে টাকাটা বেশি পাচ্ছি। ইজি মানি, আপনার সস্তা পয়সা, সাবস্ক্রিপশন যদি। সো এখানে আমাদেরকে সুবিধা দিতে হবে এন্টারপ্রেনারদের যে ভাই তোমরা আসো, আমি তোমাকে উইদিন 45 ডেজ মার্কেটে তোমার শেয়ার হিট করে দেব, কোনো অসুবিধা নাই। সো এই জায়গাটা আমার মনে হয় দেখা বিশেষ প্রয়োজন। আরেকটা, মানে অনেক কিছু আছে বলা যায়, বাট আরেকটা বলে আমি এই পর্যায়ে শেষ করব। সেটা হলো যে দেখেন, একটা এন্টারপ্রেনার যারা হয়তো 1960 সালে ফ্যাক্টরি করেছে, 5 লাখ টাকা জমির দাম ছিল, এখন এই জমির দাম হয়ে গেছে 20 কোটি টাকা, 50 কোটি টাকা। তো এই 50 কোটি টাকা তো আপনাকে নিয়ে আসতে হবে খাতায়। ওইটা আমার পার্সোনাল নামে ছিল, ঠিক আছে না? তো আমি যখন এটাকে 50 কোটি টাকা করব রিভ্যালুয়েশনে, তখন এই যে ট্রান্সফার হবে কোম্পানিতে, কত টাকা ট্যাক্স লাগে, আনবিলিভেবল। সো কাজেই এই যে 5 লাখ থেকে 50 কোটি টাকা হলো, এই যে গ্যাপটা, এই যে ট্যাক্সের যে এক্সপেন্ডিচারটা, এই জায়গায় একটু ওয়ার্ক করা প্রয়োজন বিশেষভাবে। কারণ হলো যে আমাদের ভালো ভালো ফ্যাক্টরি সবই তো 30 বছর 25 বছর পুরান। সো ওনাদেরকে যদি আনতে হয় তাহলে এই জায়গাগুলোকে আপনাকে রিপেয়ার করতে হবে। আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে ওরা রিভ্যালুয়েশন করার পরেও যে ট্যাক্স স্ট্রাকচার আছে ওইটার উপরে, সেটা হিউজ একটা ট্যাক্স চলে আসে। সো সেখানেই কোম্পানিগুলা একটু প্রবলেমে পড়ে। সো এইরকম ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলোকে ঠিক করা প্রয়োজন বলে আমি মনে করি। এই যে আপনাকে এর আগে যে প্রশ্নটা করছিলাম, যে আগের সরকারগুলো সবসময় বলেছে যে পুঁজিবাজারকে তারা এগিয়ে নিতে চায়, পুঁজিবাজারে টাকাও ঢেলেছে, আমরা সরকারগুলোকে দেখেছি আইসিবির মাধ্যমে টাকাও ঢেলেছে, বাট হচ্ছে এই পুঁজিবাজারে কাঙ্ক্ষিত গ্রোথ পাওয়া যায়নি। এই গ্রোথ না পাওয়ার পেছনে চ্যালেঞ্জগুলো কি? সামনের সরকার কি এই চ্যালেঞ্জের মুখেই পড়বে, না সফল হওয়ার সম্ভাবনা দেখছেন যেই আসুক? ওকে, দেখেন আমাদের যতখানি কথা হয়েছে, ধরেন এখন তো বিএনপির একটা হাওয়া বইছে। সো বিএনপির নেতাদের সাথে যতখানি কথা হয়েছে, তাদের একটা প্ল্যান আছে এবং দে ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট দোজ প্ল্যান। তা প্ল্যানটা কি? সেটা হলো যে ধরেন আপনি বাজারটাকে ওন করবে সেই গভর্নমেন্ট। এখন বিগত দিনের সরকারগুলো তো বলেছে আমি পুঁজিবাজার বুঝি না, সরকারের মানে ফাইন্যান্স মিনিস্টাররা, যে আমি পুঁজিবাজার বুঝি না। অনেকে অনেক কথা বলেছে, আমি জানি না এটা কিভাবে হয় কি হয়। টাকা কিন্তু ঢেলেছে। হ্যাঁ, টাকা ঢেলেছে। টাকা ঢাললে তো শুধু হবে না, কিভাবে কোথায় কাকে দিয়ে ঢালতে হবে সেটা আইসিপিকে দিয়ে ঢাললে তো আপনার হবে না। এই সরকারও তো আইসিপিকে টাকা দিয়েছে, কোনো লাভ হয় নাই। বিকজ আইসিপি এত বেশি ডেটের ভিতরে আছে যে ও ডেট ক্লিয়ার করতে করতে বাজার সাপোর্ট দিবে কি? আইসিপি তো সৃষ্টি হয়েছিল বাজার সাপোর্ট দেওয়ার জন্য, যে বাজার যদি পড়ে যায়, ডিপ্রেস থাকে, সেটাকে আবার ঠিক করা, এবং বাজার যদি অতিরিক্ত বেড়ে যায় সেটাকে কন্ট্রোল করা। সো কিন্তু আইসিপি তো পক্ষে সম্ভব না। সো দ্যাট ইজ ওয়ার দ্য প্রবলেম ইজ। আপনি আইসিপিকে ঢাললে তো হবে না, আপনাকে কাকে কাকে দিতে হবে সেই মোডাস অপারেন্ডি করতে হবে। এবং এই যে সরকার আসবে, সেই সরকার, পলিটিক্যাল সরকার, তাদের একটা প্ল্যান আছে এবং ওনারা কিন্তু এই জিনিসগুলো প্ল্যান করে বসে আছেন কিভাবে কি কোনটা কিভাবে করতে হবে। সো একটা হলো দে উইল ওন দিস মার্কেট,
দ্বিতীয়ত হলো যে রেগুলেটরি রিজিম যেটা আছে আমাদের, সেই রেগুলেটরি রিজিমটাকে ইজ অফ করতে হবে। সো এইটা করতে হলে অনেক যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সেগুলা কিন্তু লিগালি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের উপরে আসবে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের উপরে আসলে কি ওনারা প্রস্তুত এই জিনিসগুলোর উপরে স্টক এক্সচেঞ্জকে কাজ করতে হবে? যে এই যে ডিরেগুলেটরি রিজিমে যখন ফিরবে বাজার, তখন কি স্টক এক্সচেঞ্জগুলো প্রিপেয়ার্ড কিনা সেই প্রেশারটা নিতে, কিংবা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসবে তখন যে একটা টেক অফ পজিশনে যাবে বাজার, সেই টেক অফ পজিশনের জন্য প্রিপেয়ার্ড কিনা স্টক এক্সচেঞ্জগুলো, সেগুলোর দিকে নজর দিতে হবে। আপনি এই যে রিজিউমের কথা বললেন যে সরকার আসবে, ডিএসসি এর বা স্টক এক্সচেঞ্জগুলোর আপনি চ্যালেঞ্জ দেখছেন, চ্যালেঞ্জগুলি অবকাঠামোগত না ম্যান পাওয়ার, না কোথায় চ্যালেঞ্জগুলো কোথায় দেখছেন? বোথ, ম্যান পাওয়ারেরও চ্যালেঞ্জ এবং ইনফ্রাস্ট্রাকচারেরও চ্যালেঞ্জ আছে। কারণটা হলো আমরা যে কথাটা আশঙ্কা করছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পরে বাজার টেক অফ করবে, সেখানে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ ধরেন একটা নতুন সফটওয়্যার ওনারা কেনার চিন্তা ভাবনা করছেন, সো সেখানে ওনারা একটা পাকিস্তানি সফটওয়্যার কেনার চিন্তা ভাবনা করছেন, অথচ পাকিস্তানে সেটা ইউজ করা হচ্ছে না এবং এটা পরীক্ষিত না। ঠিক আছে, সো পাকিস্তানে যেটা ইউজ করা হচ্ছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে ইজ ভেরি ফাস্ট এবং খুব মানে ভালো একটা সফটওয়্যার। দে হ্যাভ বট দিস ফ্রম শেনজেন স্টক এক্সচেঞ্জ, চায়না। ওদের সাথে আমাদের চুক্তি আছে। হ্যাঁ, ওদের সাথে আমাদের 33 বছরের এই $33 মিলিয়ন ইয়ে আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে। সো ওনাদের কাছ থেকে আমরা কেন নিচ্ছি না এত মানে ভালো পারফর্ম একটা সফটওয়্যার? আপনারা তো ডিএসসি মেম্বার, আপনারা প্রশ্ন তোলেন না কেন হচ্ছে না? এখন তো ওনারা কেনার পর্যায়ে আছে, সিদ্ধান্ত হোক ফাইনাল, তারপরে তো বলা যাবে। এখন থেকেই তো আমরা কষান করতেছি যে ভাই আপনি মার্সিডিজ গাড়ি বেচা টয়োটা গাড়ি কিনিয়েন না, মার্সিডিজের সমতুল্য অথবা তার চেয়ে বেটার কোনো জিনিস নেন। কিন্তু আপনি যদি পাকিস্তান থেকে একটা মানে পরীক্ষিত না এমন সফটওয়্যার নেন, তাহলে তো হোঁচট খাবে। আপনার একটা টাকা রেডি আছে, শেনজেন স্টক এক্সচেঞ্জ থেকে নেন না, পাকিস্তান যেটা ব্যবহার করছে, মাচ ফাস্টার এন্ড মাচ বেটার সফটওয়্যার। হ্যাঁ, আমাদের যে কৌশলগত বিনিয়োগকারীদের সাথে যেসব টার্ম অ্যান্ড কন্ডিশনে আমরা যুক্ত করেছিলাম, তাদের কাছ থেকে যে বেনিফিটগুলো নেওয়ার কথা ছিল, প্রায় 8-9 বছর চলে যাচ্ছে, আমরা সেগুলো নিতে পারি নাই। এই ব্যর্থতার কথা ডিএসসি বোর্ডের কথা বলা হয় যে ডিএসসি আসলে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতায় আপনারা মেম্বার হিসেবে আপনারাও ইলেক্টেড করেন 4 জন পরিচালককে, আপনারা কখনো প্রশ্ন করেছেন কিনা যে কেন এইগুলো নিতে ব্যর্থ হয়? না, আমরা তো এজিএম এ প্রশ্ন করি যে ভাই $33 মিলিয়ন যেখানে আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে চায়নার থেকে, সেখানে আমরা আজকে 12 বছর হয়ে গেছে ডিমিউচুয়ালাইজেশনের, আমরা কেন ওইটা নিচ্ছি না, ওই সাপোর্টটা কেন আমরা গ্রহণ করছি না? এটা তো অলরেডি এগ্রিড, ইট ইজ এগ্রিমেন্টে আছে। সো আমার কাছে মনে হয় যে ডিএসসিকে আরও চিন্তা ভাবনা করা উচিত, একটা সফটওয়্যার কেনার আগে পরীক্ষিত সফটওয়্যার যাতে কেনে সেই ব্যবস্থাটা করা উচিত। এবং মাই অ্যাডভাইস উইল বি যে আপনার মাধ্যমে যে অ্যাটলিস্ট যে $33 মিলিয়ন আপনার অলরেডি চুক্তি আছে সেটাকে কাজে লাগানো। আরেকটা বিষয় একটু যাই, আমরা পুঁজিবাজার পাশাপাশি আমরা আসলে মানি মার্কেটকে একটা বড় জায়গা দেখি, যে মানি মার্কেটের আপস ডাউন পুঁজিবাজারের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। আর মানি মার্কেটের এখন একটু টাইট করে রাখা হয়েছে ইনফ্লেশনের কারণে। আফটার ইলেকশন যদি এই ইনফ্লেশন থাকে এবং এই ইন্টারেস্ট রেট থাকে, সেই ক্ষেত্রে পুঁজিবাজারের টেক অফের কথা যে সম্ভাবনার কথা বলছেন, সেটা কি পসিবল হবে কিনা? দেখেন, এখানে দুইটা জিনিস। একটা জিনিস হলো যে অর্থনৈতিকভাবে ধরেন আমরা অনেক পিছিয়ে গেছি, 1.5 বছরে আমরা অনেক আগায় যেতে পারতাম, বাট আনফর্চুনেটলি সেই জিনিসটা হয় নাই। এখন এখানে কিন্তু দুইটা জিনিস আছে। একটা হলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, আমাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, সেটাই তো চালিকা শক্তি। সো সেখানে যদি সাকসেসফুলি আমরা সেটাকে এক্সপ্যানশন করতে না পারি, তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। বাট টাকা তো বসে থাকে না, কোথাও না কোথাও টাকা রোল করতে থাকে। সো আমার যদি ওই ব্যবসাটা যদি অর্থনীতিটা খারাপ থাকে, তাহলে তো পয়সা কোথা থেকে আর্ন করবে মানুষ? পুঁজিবাজারে আসবে। আপনার যদি মনে থাকে 2009-10 সালে ইলেকট্রিসিটির
ছিল না, গ্যাস ছিল না, ব্যাংক টাকা দিতে পারছিল না, হ্যাঁ, কাউকে অ্যাবান্ডার মানি নিয়ে ব্যাংক বসে ছিল কিন্তু কেউ নেবার লোক ছিল না, তখন কিন্তু বাজারটাতে টাকা আসছে। কোন টাকা আসছে? ওই টাকাগুলো যেগুলো ইন্ডাস্ট্রিরা কাজে লাগাতে পারছে না সেগুলো বাজারে ইনভেস্ট করছে। সো তখন আমরা দেখেছি যে ব্যাংক 10% জায়গায় 32% বিনিয়োগ করে ফেলছে, টাকা নিয়ে বসে আছে, কেউ নিচ্ছে না। সো কাজে আমি যদি ওই ইয়েটা হয় তাহলে বাজারে কিন্তু টাকা কিছু ফ্লো করবে। সো সেই জন্য আমরা বলছি যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ফর আ টেক অফ। নতুন সরকার আসলে পরে টেক অফের জন্য থাকতে হবে। আপনি যদি খুব কনজারভেটিভ হন, রেগুলেটরি রিজিম যদি কনজারভেটিভ হয়, তাহলে ওই সেম জিনিস হবে যেটা 2024-এর 5ই অগস্ট হয়েছিল, যে 5-6 দিন বাড়ছে তারপরে এমন টাইট দিছি যে শেষ। না, এই জায়গা থেকে আমার আবার একটা প্রশ্ন আছে যে আপনার যদি গ্রোথ হয়, যদি এই গ্রোথটা ওই টার্ম অফ বাবল অ্যান্ড বাস্টের মতো হয়, সেটাও তো মানে আমাদের চাওয়া না। আমাদের চাওয়া হচ্ছে একটা টেকসই প্রবৃদ্ধি হবে। সেই টেকসই প্রবৃদ্ধির জায়গা দেখছেন কিনা? অবশ্যই। দেখেন, আমাদের বাবল অ্যান্ড বাস্টের কোনো চিন্তাভাবনা এরকম নাই। আর এখন বাবল করলে পরে বাবল কেন হবে সেটা তো আপনার দায়িত্ব দেখা। কোন পলিসিতে বাবলটা হয়েছে? লাইক 2010-এ বাংলাদেশ ব্যাংকের পলিসিতে বাবলটা হয়েছিল। ওই জিনিসগুলো তো চেক করতে হবে আপনাকে। লাইক ফর এক্সাম্পল, এখন 5টা ব্যাংকের একীভূত করছেন, আপনি 5টা ব্যাংকের একীভূত করছেন, কাদেরকে মারতেছেন? যে বিনিয়োগকারীরা। এই বিনিয়োগকারীরা কারা? আপনার যদি স্মরণ থাকে যে দেখেন 10 কোটি টাকার পেড আপের এক একটা ব্যাংক, সেই ব্যাংকগুলোকে আপনি নিয়ে গেছেন আজকে পেড আপ বাড়িয়ে 2000 কোটি টাকাতে, 800 কোটি টাকা, 1200 কোটি টাকা একটা ব্যাংকের পেড আপ। কারা এই টাকা দিয়েছে? ডিপোজিটাররা দিয়েছে? নো, ডিপোজিটাররা এই টাকা দেয় নাই। এই টাকা দিয়েছে বিনিয়োগকারীরা। আজকে আপনি বিনিয়োগকারীদেরকে শূন্য করে দিলেন, আজকে আপনি ডিপোজিটরের জন্য একটা আইন অ্যামেন্ডমেন্ট করেছেন। ওয়াই নট ফর দ্য বিনিয়োগকারী? আপনি ইনভেস্টরদের জন্যও করতেন, একটা অ্যামেন্ডমেন্ট করে অন্তত তাদেরকে কিছু দিতেন। আপনি আজকে, আমার মনে আছে যে আজকের গভর্নর সাহেবও টিভি শোতে বৈশা বেসেল 3 করার জন্য, পেড আপ ক্যাপিটাল বাড়াবার জন্য, হ্যাঁ, এগুলো অনেক আলোচনা আমরা করেছি একসাথে। কিন্তু আজকে বেসেল 3 হবার পরে আজকে আপনার এলসি, আজকে বাইরের ব্যাংকগুলো আপনার এলসি গ্রহণ করছে, তখন তো এলসি রিজেক্ট করে দিত, আপনার এলসি গ্রহণই করতো না। বেসেল 3 হওয়ার পরে এই জিনিসটা হয়েছে। মাই পয়েন্ট ইজ যে বিনিয়োগকারীরা আজকে ব্যাংকগুলোকে 2000 কোটি টাকা পর্যন্ত নিয়ে গেছে, ইসলামী ব্যাংক। সো এই বিনিয়োগকারীদেরকে আপনি শূন্য করে দিলেন। খুব দুঃখজনক এটা। মানে যে বিনিয়োগকারী, যা হয়েছে সব বিনিয়োগকারীর ঘাড়ে। আরে ভাই, বিনিয়োগকারীরা তো এই বাজারকে হেল্প করেছে, তারা বিনিয়োগ করেছে। এই বাজার আজকে যেখানে আছে, ইট ইজ ফর দ্য বিনিয়োগকারী। তো আপনি বিনিয়োগকারীকেই মাইনাস করে দিলেন। এটা হয় না আসলে। এটা আদৌ হবে কি না সাকসেসফুল একীভূত? আপনার কি মনে হয় যে পরবর্তী সরকার এসে আলাদা কোনো সিদ্ধান্ত নিতে পারে? হতে পারে, বিকজ এটা সঠিকভাবে হয় না এই জিনিসটা। আমরা একদম শেষের দিকে আসছি। এখন কিছু জিনিস জানতে চাই, যেটা বিনিয়োগকারীরা আপনাদের মুখ থেকে শুনতে চায়, যে এই যে ইলেকশনের পর যে পুঁজিবাজারটা দাঁড়াবে, সেই জায়গায় বিনিয়োগকারীদের যেমন প্রত্যাশার একটা বিশাল জায়গা আছে, সেই জায়গায় কোনো মানে শঙ্কা বলবো না, কোনো কিছু দেখে দেখে বিনিয়োগ করার সুযোগ আছে কিনা, কোথায় বিনিয়োগ করতে পারে, এক্সপেকটেশন লেভেলটা কোথায় রাখতে পারে, যদি তাদের জন্য কোনো পরামর্শ দেন। অবশ্যই। দেখেন, বিষয়টা হচ্ছে যে বিনিয়োগকারীদের জন্য একটা জিনিস হলো, নাম্বার 1 সবসময় বলি যে হোমওয়ার্ক করা। হোমওয়ার্ক করলে পরে যেটা হবে, অমুক ভাই বলেছে, অমুক ভাই বলেছে না, আপনাকে একটু হোমওয়ার্ক করে তারপরে যদি ভালো একটা শেয়ারে আপনার মনে হয় ভালো শেয়ার, সেখানে বিনিয়োগ যদি করেন, তাহলে পরে আপনি লস হবার সম্ভাবনা খুব কম। আপনি একটা ভালো রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি 3-4 মাস পরে। সো কাজে আপনি এখন, যেহেতু সবাই পজিশন নিচ্ছে, আপনি যদি ভালো শেয়ারে পজিশন নিতে পারেন, যা টাকা আছে সেটা, আমি বিশ্বাস করি যে অলরেডি ইনভেস্টমেন্ট করা আছে বিনিয়োগকারীদের, ওই লেভেলে বাজারে এখনো যায় নাই। ওনারা এখন যে বিক্রি করে আরেকটা কিনবে সেই সুযোগ নাই ওনার। সো কাজে অনলি থিং ইজ, যদি এক্সট্রা কোনো টাকা থাকে তাহলে আপনি ভালো শেয়ার কিনে রাখেন,
ওই জাঙ্ক শেয়ার কিনিয়েন না, ভালো শেয়ার কিছু কিনে রাখেন, আপনি 3-4 মাস পরে একটা রেজাল্ট পাবেন। এইটার জায়গা থেকে আমি বলি, মানে বিনিয়োগকারীদের মধ্যে আমরা অনেক বিনিয়োগকারীর সাথেই কথা বলি, তারা কিন্তু বলেন যে ভালো শেয়ারের বিনিয়োগ করার জন্য সবাই বলে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখন বাজার বাড়ে, ভালো শেয়ার বাড়ে 10%, খারাপ শেয়ার বাড়ে 30, 40, 100, 200 এরকম। অ্যাবসলিউটলি। এই জায়গাটা বিনিয়োগকারীদের কনক্রিট কিছু যদি বলেন। দেখেন, কনফ্লিক্ট একটাই, যেটা হলো সেটা হলো যে কম দামি শেয়ার যেগুলো আছে, হ্যাঁ, 1 টাকা 2 টাকা, এখন তো পয়সাও নেমে গেছে, 50 পয়সা 60 পয়সাও নেমে গেছে। সো যাই হোক, এই যে এই কম দামি শেয়ারগুলো, সেখানে কিন্তু ওনারা ইনভেস্ট করতে ইচ্ছুক এই কারণে যে এখানে আপনি যদি 10,000 টাকা ইনভেস্ট করেন, ইউ উইল গেট বিগ অ্যামাউন্ট অফ শেয়ার। হ্যাঁ, একটা হয়তো 3,000 4,000 শেয়ার পেলেন, কিন্তু আমি যদি ব্লু চিপ কোম্পানিতে করি, সেখানে আপনি 100 শেয়ার 150 শেয়ার পাবেন। কিন্তু আবার আপনার যে কথাটা সঠিকভাবেই বলেছেন, ওনাদের বিনিয়োগকারীরা এই সমস্যায় ভোগেন যে আমি এই শেয়ারটা যদি 10% বাড়ে, এই শেয়ারটা তো 30%-এর ইফেক্ট হয়। এই যে 8 আনা যদি বাড়ে এই অল্প দামের শেয়ার, তাহলে এটা ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি, উনি রিটার্ন পাচ্ছেন অনেক বেশি। 10 পয়সা যদি, এই 50 পয়সা যদি বাড়ে, তো আপনার ব্লু চিপ কোম্পানির শেয়ার কিন্তু ওই অর্থে অত মার্জিন কিন্তু ওনারা পান না, যে কারণে ওনাদের ওই কম দামি শেয়ারের দিকে ওনারা ঝুঁকেন বেশি। কিন্তু আমার কাছে মনে হয় যে দেখেন, অল্প আমরা মার্জিন পাই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেইটার দিকে আপনারা চিন্তা করেন এবং ভালো শেয়ারের দিকে একটু নজর দেন, কম দামি শেয়ারের দিকে যেন না। কারণ কম দামি শেয়ার হয়তো বা একটু আপনাকে প্রফিট বেশি হয়তো মার্জিন দিতে পারে, কিন্তু ইভেনচুয়ালি সেখানে ক্ষতির সম্ভাবনাও বেশি থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেট। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আহমেদ রশিদ লালির কাছ থেকে যে আসলে বাজার ইলেকশনের পর উনি প্রত্যাশা করছেন যে বাজারে একটা বড় ধরনের মুভমেন্ট হবে। উনি বলছেন যে টেক অফ হবে, সেই ক্ষেত্রে কিছু ব্যারিয়ারের কথা বলছেন, কিছু সম্ভাবনার কথা বলছেন, কিন্তু বিনিয়োগকারীদের সম্ভাবনার পাশাপাশি কিছু জিনিস নজর রাখতে বলেছেন। যে আসলে যেহেতু বিনিয়োগটা নিজের, এখানে ক্ষতির সম্ভাবনা, ক্ষতির যে সংখ্যাটা রয়েছে সেটা পাশ কাটিয়ে কীভাবে প্রফিট করা যায় সেটা কিছু ওয়ে আউট বলছিলেন। আমরা আশা করছি যে যারা বিনিয়োগকারী আছেন তারা জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং নিজের লাভের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করবেন। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।